আসসালামু আলাইকুম। তোমরা ক্লাসে যদি এত কম শিক্ষার্থী উপস্থিত থাকো, তাহলে আমি কাকে নিয়ে ক্লাস নেব বলো তো? মাত্র 8 জন ক্লাসে, এইভাবে হলে তো ক্লাস নেওয়া যাবে না, বলো, বুঝছো? মানে আমি কি আমার শুধু দায়িত্বটা পালন করতেছি? এটা কোনো কথা? আমি মানে অবাক হয়ে যাচ্ছি, তোমরা যদি এইভাবে যদি ক্লাসে উপস্থিত না থাকো, তাহলে আমি কেন বলো তো কষ্ট করে তোমাদের জন্য এরকম এক একটা ক্লাসের জন্য একটা প্রিপারেশন লাগে, এক একটা ক্লাস নেওয়ার জন্য আগে অনেক কিছু ভাবা লাগে, কিভাবে পড়ালে সবচেয়ে সহজে বুঝতে পারবা, তারপরে এসে লেকচারটা দেওয়া লাগে। তাহলে তোমরা যদি ক্লাসে উপস্থিত না থাকো, তাহলে তো এটা আমাদের ব্যর্থতা থাকবে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠা, ধরো আমরা আমরা সবাই বেশিরভাগ সময় আমরা ঘুমাতে যাই ধর ফজর নামাজের পরে, মানে অনেক সময় 5:30 6টা, যেমন আজকে 6টায়। আবার তোমরা ধরো এই যে 6টায় ঘুমাতে যাও, প্রতিদিন প্রায় এমন হয় 6টা থেকে 10টা অব্দি ঘুমাতে পারি, তারপরে উঠে স্লাইড গুলার ঠিক আছে কিনা সব চেক করা লাগে। তো এই যে দেখো 6টা থেকে 10টা, এই 4 ঘন্টা ঘুমানো, কিন্তু অথচ নর্মাল অন্যান্য দিনে যদি ধরো আমাদের ভার্সিটি অফ থাকে, তাহলে আমরা 6টা থেকে একদম দুপুর 2:30 3টা অব্দি মাঝে মাঝে ঘুমিয়ে থাকা হয়, ঠিক আছে, তা উঠে নামাজ পড়া হয়। তো এই যে এই জিনিসগুলা কেন তোমাদের জন্য স্যাক্রিফাইস করা হচ্ছে না বলো তো? অ্যাটলিস্ট তো মানে যে কোনো বিষয় তো তোমাদের কথা ভেবেই তো ক্লাসগুলো আয়োজন করা হচ্ছে। যদি তোমরা যদি ক্লাস উপস্থিত না থাকো, তাহলে এই ক্লাসগুলো কার জন্য নিচ্ছি বলো তো? যেমন আজকে আমার উঠার পরে এত মাথা ব্যথা করতেছিল, তো মানে সর্দি লেগে আছে, তো তারপরও আমার কাছে মনে হয় না, ক্লাসটা নেওয়া জরুরি, কারণ এর আগের দিনও ক্লাস হয় নাই কারেন্ট না থাকার কারণে। এখন আজকে যদি আমার অসুস্থতা থাকার কারণে ক্লাস না নেই, জিনিসটা খুব একটা ভালো দেখাবে না। তাই আমি কিন্তু কি করছি, ক্লাসে আসছে, কিন্তু তোমাদের কারো কোনো কি নাই বলো তো, খবর নাই যে ক্লাসে আসা লাগবে কি লাগবে না, লাগবে কি লাগবে না, এগুলো তোমাদের কোনো খবর নেই। এখন তোমরাই আমাকে বলো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, চলো, তোমাদের নিয়ে কথা না বাড়াই, শুরু করি। যে কয়জনে আসছো, শুরু করি আমরা আমাদের জার্নিটা, ঠিক আছে ভাইয়া? ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো আমাদের সাবট্রাক্টটার নাম কি? সাবট্রাক্টটার নাম হলো যে বিপরীত ত্রিকোণমিতি। একটু আমি সাবট্রাক্টটার নাম লিখি, বুঝতে পারছো? একটু আমি সাবট্রাক্টটার নাম লিখি। ওকে, এখন এই সাবট্রাক্টটার নাম দেখে তুমি নর্মালি কি ভাবতেছো যে তুমি সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত পড়ছো না, তার উল্টা হবে, খুব স্বাভাবিক। কিন্তু কিরকম উল্টা হবে সেটাই তোমাকে একটু ভাবার বিষয়, তাই না? এখন এক্সাম্পল দেখো, আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, ঠিক আছে, আমি একটা কি করলাম, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তো এখানের মধ্যে এটা কি, এটা হলো থিটার। তুমি আমাকে বলো, এটার মান ধরলাম আমি এক্স, ওয়াই, আর। খুব ভালো কথা, ঠিক আছে ভাইয়া? তাহলে এখান থেকে তোমরা কি আমাকে বলতে পারো সাইন থিটা ইকুয়াল টু কি হতে পারে? তারপরে হলো যে কস থিটার ইকুয়াল টু কি হতে পারে?
তারপর হলো যে টেন থিটার ইকুয়াল টু কি হতে পারে, কেউ কি বলতে পারবা? সাইন থিটার ইকুয়াল টু তুমি সুন্দরভাবে বলবা ভাইয়া লম্ব বাই অতিভুজ হবে, তাহলে লম্ব কত আছে ওয়াই, অতিভুজ কত আছে আর। তাহলে আমি যদি এখান থেকে জিজ্ঞাসা করি থিটার ইকুয়াল টু কত হবে, এইখানে থিটারটা রাখলে এই পাশে সাইনটা ওই পাশে গিয়ে ইনভার্স হয়ে যাবে, তাহলে সাইন ইনভার্স ইকুয়াল টু ওয়াই বাই আর। ঠিক আছে, এরপরে এখানে আসি কস থিটা। কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ। তুমি বলবে ভাইয়া ভূমি মানে এক্স আর অতিভুজ মানে আর, তাহলে এখান থেকে থিটার ইকুয়াল টু কি হবে কজ ইনভার্স এক্স বাই আর। খুব ভালো কথা। আর এখানে থিটা টেন থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব কত আছে ওয়াই আর ভূমি কত আছে এক্স, তাহলে থিটার ইকুয়াল টু কি হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে ওকে ওকে, এখন মজার বিষয় বলি তোমাদেরকে, সর্দি এতটা। ওকে দেখো, এখন তোমাকে আমি একটা মজার বিষয় বলি। তুমি যখন সাইন থিটারে ছিলা তখন তুমি ওয়াই বাই আর লম্ব বাই অতিভুজ বের করছো। তখন সাইন থিটার ছিল এটা কি ছিল, নর্মালি ত্রিকোণমিতিক ফাংশনে ছিল। তখন এগুলা কি বের করছিলাম, তখন মান বের করছিলাম, লম্ব অতিভুজ ভূমি এগুলোর মান বের করছিলাম, তাই না? দেখো নর্মাল ত্রিকোণমিতিক ফাংশনে যখন তুমি ইনভার্স ফাংশনে চলে গেছো, এই যে থিটার ইনভার্স ফাংশন বা বিপরীত ত্রিকোণমিতি, এই চ্যাপ্টারে আমরা সকল বিষয় নিয়ে থিটার নিয়ে কথা বলবো, মানে থিটার মানে কি কোণ নিয়ে কথা বলবো, তার মানে এই চ্যাপ্টার আলোচ্য বিষয় থাকবে কোণ বা অ্যাঙ্গেল নিয়ে। এখন মজার বিষয় হলো যে তুমি যখন নর্মাল ত্রিকোণমিতিতে ছিলা তখন কোন একটা ফাংশনের মান বের করছিলা, যখন তুমি এটা ইনভার্সে চলে গেছো, যখন তুমি এটা ইনভার্সে চলে গেছো তখন এটা কি হয়ে গেছে দেখো একটা অ্যাঙ্গেল হয়ে গেছে। তার মানে আমরা যখন নর্মাল ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করি তখন আমরা কি করি ফাংশনের মান বের করি, আমরা যখন বিপরীত ত্রিকোণমিতি নিয়ে কথা বলি তখন আমরা অ্যাঙ্গেলের মান বের করি। তার মানে এটা একটা কি নির্দেশ করে জানো, এই সাইন ইনভার্স ওয়াই বাই আর একটা অ্যাঙ্গেল নির্দেশ করে। তার মানে তুমি যত জায়গায় ধরো কস ইনভার্স হাফ আছে, তুমি এটা বুঝে যাবে যে এটা একটা অ্যাঙ্গেল নির্দেশ করে। তোমরা কি জানো এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল নির্দেশ করে? একটু চিন্তা করে দেখো তো, কস কত ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রির মান হাফ, তার মানে কজ ইনভার্স হাফ মানে 60 ডিগ্রি, এটা একটা অ্যাঙ্গেল নির্দেশ করতেছে। তার মানে এই জিনিসগুলো কি একটা অ্যাঙ্গেল প্রকাশ করে। তার মানে কি আমরা নর্মাল ত্রিকোণমিতিতে ভাইয়া কোন ফাংশনের মান বের করলে আমরা বিপরীত ত্রিকোণমিতিতে কি বের করব বলতো ভাইয়া, একদম সহজ হিসাব কোন অ্যাঙ্গেল বা কোণ বের করব। আর আজকের চ্যাপ্টারের আলোচ্য বিষয় থাকবে সকল অ্যাঙ্গেল বা কোণ নিয়ে। এখানে মজার বিষয় বলি, এখানে cos থিটা মানে x বাই r হলে থিটার ইকুয়াল টু কি হলো cos ইনভার্স x বাই r। এই যে সেম থিটার ইকুয়াল টু একটা ফাংশনের মান আর একটা অ্যাঙ্গেল নির্দেশ করে, একটা ফাংশনের মান আর একটা অ্যাঙ্গেল নির্দেশ করে। আরো মজার বিষয় বলি, তুমি যখন নর্মাল ত্রিকোণমিতিতে ছিলা তখন দেখো লম্ব বাই অতিভুজ ছিল, যখন তুমি বিপরীত ত্রিকোণমিতিতে আসছো তখনও দেখো লম্ব বাই অতিভুজ আছে। এখন অনেকের যেই ধারণাটা থাকে যে এক্স মানে তোমার যখন আমরা কি করবো বলতো ভাইয়া, বিপরীত ত্রিকোণমিতিতে চলে যাব, ইনভার্স ট্রাইগোনোমেট্রিতে চলে যাব, তখন ইনভার্স হয়ে যাবে। তার মানে হলো যে অতিভুজ উপরে যাবে লম্ব নিচে যাবে, মানে যেটা সামনে পিছে আছে সেটা উল্টা হয়ে যাবে। জিনিসটা কিন্তু তা না, সবসময় মনে রাখবে যে নর্মাল ত্রিকোণমিতি এবং বিপরীত ত্রিকোণমিতির এই দুইটা জিনিস সেম থাকে। পার্থক্য কি হয়, একটা জিনিস শুধুমাত্র মান প্রকাশ করে আর একটা জিনিস অ্যাঙ্গেল প্রকাশ করে। এই হলো আমাদের বেসিক ধারণা। সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে জানাও। ওকে চলো, এরপরে আসি আমরা টাইপ 1। এই টাইপ 1-এ আমরা যেটা শিখবো যে, আমরা বেশি সময় নিব না, তাই সুন্দর করে মনোযোগ দাও। টাইপ 1 আমরা যেটা শিখবো যে আমরা দুটো সূত্র শিখবো। আগে সূত্রগুলো লেখো, টেন ইনভার্স এক্স, পরে ব্যাখ্যা করতেছি এই সূত্রগুলো কই থেকে আসছে। টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি, ইকুয়াল টু হলো টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটা হলো কি আমার 1 নাম্বার সূত্র।
টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, এটা হলো টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই। এটা হলো কি আমার 2 নম্বর। এই যে দেখো এক এবং যে দুইটা সূত্র আছে, এই দুইটার একটু আমি মজার কিছু বিষয় শেয়ার করি, ঠিক আছে। প্রথমত আগে আমার জানা লাগবে যে এই সূত্রগুলো কই থেকে উৎপত্তি হয়েছে বা কই থেকে আসছে। আমি প্রথম সূত্রটা একটা প্রুফ দিয়ে জিনিসটা দেখাবো যে আসলে এই সূত্রটা কই থেকে আসছে। খুব যে কাজে লাগবে তা না, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এটা আমার জানা প্রয়োজন, ঠিক আছে ভাইয়া। এখন ধরো আমি প্রথম সূত্রটা প্রুফ করব, ঠিক আছে, প্রথম সূত্রটা প্রুফ করব, ঠিক আছে। এখন কথা হলো যে টেন ইনভার্স এক্স আর টেন ইনভার্স ওয়াই, তুমি সবসময় মনে রাখবা যে লেফট হ্যান্ড সাইডে কয়টা টার্ম আছে। দেখো কয়টা টার্ম আছে, 2টা। মনোযোগ দিয়ে দেখো, বিরক্ত লাগবে না, ভালো লাগবে। টেন ইনভার্স এক্স এ কয়টা টার্ম আছে, 2টা। তাহলে একটাকে আমরা আলফা ধরবো আর একটাকে বিটা ধরবো। এখন যদি এই সাইডে যদি একটা টার্ম থাকতো তাহলে একটাকে আলফা ধরতাম, যদি 3টা থাকতো একটাকে আলফা আর একটাকে বিটা আর একটাকে গামা ধরতাম, ঠিক আছে ভাইয়া। আর এই পাশে কি টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কি হবে, বিটা হবে। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, এক্স ইকুয়াল টু 10 আলফা হবে, ওয়াই ইকুয়াল টু কি হবে, ওয়াই ইকুয়াল টু 10 বিটা হবে। খুব ভালো কথা, এই দুটো জিনিস বের করে রাখলাম। এখন কথা হলো যে তোমাকে আগে দেখতে হবে এখানে কি জিনিসটা। আমাকে দেখো সব আছে 10 10 10। তুমি নর্মাল ত্রিকোণমিতিতে 10 আলফা প্লাস বিটার একটা সূত্র শিখছিলে, মনে আছে তোমার? 10a প্লাস বি এর একটা সূত্র শিখছিলা, যেমন এরকম একটা সূত্র শিখছিলা 10 আলফা প্লাস বিটা। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি কেন এই 10 এর সূত্রটাই নিলেন? আপনি তো সাইন আলফা প্লাস বিটা নিতে পারতেন, কজ আলফা প্লাস বিটা, অন্য অনেক সূত্র আছে। আবার আলফা প্লাস বিটাই বা কেন নিলেন আপনি? আলফা মাইনাস বিটা আছে, প্রশ্ন আসা স্বাভাবিক না? প্রথমত 10 নিছি কারণ সকল জিনিসগুলো টার্মগুলো 10 আছে, তাই 10 নিলাম। এটা নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা না। আলফা প্লাস বিটা নিচ্ছে, কেন আলফা মাইনাস বিটা নেই নাই? আলফা প্লাস বিটা নেওয়ার একমাত্র কারণ হলো যে এখানে চিহ্নটা আছে আমার প্লাস। তার মানে আমি জানি যে এই আলফা জিনিসটা কে, 10 ইনভার্স এক্স, আর এই বিটা জিনিসটা কে, 10 ইনভার্স ওয়াই। তাদের মাঝখানে কি থাকতে হবে, প্লাস থাকতে হবে। তার জন্য আমি এই সূত্রটা নিয়েছি। এই সূত্রটা ভাঙলে কি হবে, এই সূত্রটা ভাঙলে হবে 10 আলফা প্লাস 10 বিটা 1 মাইনাস 10 আলফা 10 বিটা। এখন এইখান থেকে কেন এই জিনিসটা শেখাচ্ছি, কারণ এখান থেকে কিছু প্রশ্ন আসে, তার জন্য এই জিনিসটা শিখিয়ে রাখতেছি। একটু দেখো ভালো করে। তুমি এখন দেখো 10 আলফা প্লাস বিটা, এখন দেখো এইখানে মধ্যে 10 আলফার মানটা কত আছে, 10 আলফার মান কত আছে, এক্স, 10 বিটার মান ওয়াই, 1 মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে ভাইয়া। এখানে দেখো আলফা প্লাস বিটাকে এক সাইডে রাখো, তাহলে কি থাকবে, ওই পাশে নিয়ে যাও 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কত, 1 মাইনাস এক্স ওয়াই। এখানেই শেষ না, এই আলফার বিটা কাকে ধরছিলা দেখো তো, 10 ইনভার্স এক্স কে তুমি কি ধরছিলা বলো তো ভাইয়া? 10 ইনভার্স এক্স কে তুমি আলফা ধরছিলা আর 10 ইনভার্স ওয়াই কে তুমি বিটা ধরছিলা, ইকুয়াল টু কি হবে, 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আর এটাই হলো তোমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো কি জিনিসটা প্রুফ করে ফেললাম। প্রুফ তো এই সূত্রটা চলে আসছে কিনা, হ্যাঁ চলে আসছে। তাহলে কিভাবে করলাম, প্রথমত আমি ধরলাম এই লেফট হ্যান্ড সাইডে কি একটা আছে, 2টা আছে নাকি 3টা আছে, তাহলে একটাকে আলফা আর একটাকে বিটা, 2টা আছে দেখে। তারপর আমি কি করলাম, আমি দেখলাম যে কোন সূত্রটা ইউজ করা যায়। অবশ্যই সব 10 দেখে আমি 10 এর সূত্রটা ইউজ করলাম। তাহলে প্লাস কেন ইউজ করলাম, মাঝখানে প্লাস চিহ্ন আছে। তারপর জাস্ট ভাঙালাম, তারপর মানগুলাকে বসাই দিলাম, তাহলেই শেষ হয়ে গেছে। এখন এই সূত্রটা কেন প্রুফ শিখেছি একটু পরে টের পাবা, ঠিক আছে? আপাতত দেখতে থাকো, ঠিক আছে? এখন এই সূত্র দিয়ে আসলে হয়টা কি, এই সূত্র আমি প্রুফ করে দিচ্ছি, এটা নিজ দায়িত্বে বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? এখন এই সূত্রগুলো দিয়ে আসলে কাজটা কি আমার ভাইয়া, এই সূত্রগুলো আসলে কি কাজে লাগে আমার? দেখো ভাইয়া, তোমার পরীক্ষার মধ্যে ডিরেক্ট মান দেওয়া থাকে, যেমন ধরো 10 ইনভার্স হাফ প্লাস 10 ইনভার্স 3, এই মানটা বের করো, ঠিক আছে ভাই? এরকম একটা কোশ্চেন থাকলো, তো তখন তোমাকে কি করা লাগবে, এইটাকে ধরবা 10 ইনভার্স এক্স, এটাকে ধরবা 10 ইনভার্স ওয়াই। তখন তুমি এবার বসাবা যে এক্স, এই যে এরপরে এখানে অ্যান্সারে 10 ইনভার্স এক্স এর জায়গায় এই যে হাফ বসাবা, ওয়াই এর জায়গায় 3 বসাবা, 1 মাইনাস হাফ ইন্টু 3, এভাবে তুমি বাকিটা ক্যালকুলেশন করবা। একটা মজার ফ্যাক্ট আছে এখানের মধ্যে, সেটা কি আছে, সেটা হলো যে ধরো তোমাকে আমি এমন কিছু মান দিলাম, 10 ইনভার্স 1/√3 প্লাস 10 ইনভার্স √3 না। আচ্ছা, তোমাদেরকে এখন আমি একটা মজার জিনিস দেখাই, ঠিক আছে ভাইয়া? এখন আমি তোমাদেরকে একটা ম্যাথ দেখাবো, দেখি কে কে পারে। হ্যাঁ, এই ম্যাথটা দেখি তোমরা করো তো ভাইয়া। 1 নাম্বার প্রশ্নটা দেখো আর করো, 1 নাম্বার প্রশ্নটা দেখো আর করো, সবাই ট্রাই করো, ঠিক আছে? কি আছে, 10 ইনভার্স 1/√3 প্লাস 10 ইনভার্স √3।
তো সচরাচর তুমি কি করবা আমি জানি, তুমি কি করবা, এক্স আর ওয়াই ধরবা, তাই না? হ্যাঁ, করে ফেলো। তোমরা কি ক্লাসে আসো আদৌ? দেখো আমি কিন্তু তোমাদেরকে মানে ম্যাথে একটা ভালো মার্ক আনার জন্য এই দায়িত্বটা নিয়েছি। এখন যদি এই দায়িত্বটার মধ্যে মানে তোমরাই যদি না থাকো ক্লাসের মধ্যে, তাহলে আমার তো কিছু যায় আসবে না, তাই না? আমি জাস্ট আমার মতো করে নামমাত্র পড়াই যাব, তখন দেখবা জিনিসটা তোমাদের কাছে খুব একটা ভালো লাগবে না, জাল্লা ভাইয়া কি পড়াচ্ছে এগুলা। ঠিক আছে, আমি আমাদের পেইড বেসে যেমন ধরো সবাই যখন ক্লাস করে, এমনও আছে 1.2 কে একসাথে ক্লাস করে, 1 কে একসাথে ক্লাস করে, মানে 1000 উপর শিক্ষার্থীরা, তখন তাদেরকে দিলে মানে একটা রকম ক্লাসের মধ্যে একটা অন্যরকম ফিল থাকে যে না 1000 শিক্ষার্থী সামনে বসে আছে। কিন্তু তোমাদের মধ্যে দেখো 10-12 জন মাত্র, অথচ তোমাদের গ্রুপে 1500 উপর শিক্ষার্থী আছো। এরপরে দেখো ভাইয়া, এইটা দেখো, এখন তোমাকে একটা মজার বিষয় বলি। তুমি এটা যেটা করছো আমি ড্যাম শিওর তুমি এইভাবে বের করছিলাম, টেন ইনভার্স 1/√3 প্লাস √3 1 মাইনাস 1/√3 ইন্টু √3, আমি ড্যাম শিওর এইভাবে বের করছিলাম। কিন্তু ভাই সবসময় মনে রাখবা যে তোমাকে আগে দেখতে হবে যে এই মানগুলা জানা মান কিনা। টেন ইনভার্স 1/√3, 10 কত ডিগ্রি মান 1/√3 বলো তো ভাইয়া? 30 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান 1/√3। এরকম জানা মান থাকলে তুমি সবসময় তোমার কাজটা কি থাকবে, ডিরেক্ট মানটা বসাই দেওয়া। 10 কত ডিগ্রি মান √3, 60 ডিগ্রি মান √3, তার মানে হলো যে 90 ডিগ্রি হলো কারেক্ট অ্যান্সার। তার মানে কি তুমি সবসময় আগে দেখবা যে এই ম্যাথগুলোর ক্ষেত্রে এটা জানা মান নাকি অজানা মান। যদি জানা মান থাকে ভাইয়া, তখন তুমি কি করবা বলো তো ভাইয়া? তুমি জাস্ট কি করবা, ডিরেক্ট বসাই দিবা। ঠিক আছে, আর আরেকটা জিনিস হলো যে আর যদি তুমি দেখো যে না এটা একটা অজানা মান, এই যে তুমি যদি এখানে আসো, দেখো তোমাকে কি বলতেছে, 10 ইনভার্স 2 প্লাস 10 ইনভার্স 3 প্লাস 10 ইনভার্স 4, এমন যদি থাকে অজানা মান, তখন তুমি কি করবা, তুমি সুন্দর করে এই যে সূত্রের মধ্যে মান বসাই দিবা। অবশ্যই ফার্স্টে আগে লক্ষ্য করবা যে জানা মান কিনা। এগুলো আমি দেখে বুঝলাম যেগুলো অজানা মান, কারণ আমরা জানা মান কাকে বুঝি, যে মানগুলো আমাদের মুখস্থ রয়েছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তাই না ভাইয়া? তো এই মানগুলোকে আমরা জানা মান বলি, আর এগুলো হলো অজানা মান, এগুলো আমরা অ্যাঙ্গেল জানি না। তাহলে এগুলোর জন্য আমি বের করবো, তাহলে কিভাবে বের করবো দেখো, বুঝতে পারছো তো আশা করি। যে আসলে প্রথম স্টেপটা হবে যে জানা মান কিনা সেটা যাচাই করা। জানা মান হলে ডিরেক্ট বসাই দাও, আর যদি জানা মান না হয় তাহলে তুমি সূত্রে যাবা। ঠিক আছে, এবার আসো, এইটা অজানা মান, তার মানে সূত্রে কিভাবে হবে, 10 ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস XY, আর প্লাস কি 10 ইনভার্স 4। খুব ভালো কথা। আর এখানে কি আসবে, এখানে আসবে যেটা, সেটা কি, সেটা হলো যে 10 ইনভার্স তুমি দেখো এখানে কি বলছে, ও আচ্ছা এগুলো সমান সমান থিটার বলছে, এগুলো সমান সমান কি আছে, থিটার আছে। তো এখানে কি আছে, 10 ইনভার্স। এবার দেখো এখান থেকে কি মানটা আসবে বলো তো, 5 আর 1 মাইনাস 5, মানে 5/-5 প্লাস 10 ইনভার্স 4। খুব ভালো কথা, ইকুয়াল টু কত, ইকুয়াল টু থিটার। তাহলে 10 ইনভার্স x প্লাস ওয়াই এর সূত্র কি, 10 ইনভার্স x, এখানে -1 আসবে, x প্লাস ওয়াই 1 মাইনাস -1 ইন্টু 4 ইকুয়াল টু কত, থিটা। তাহলে এখান থেকে কত আসবে, এখান থেকে আসবে যে তোমার 10 ইনভার্স ইকুয়াল টু আসবে 3/5 ইকুয়াল টু থিটার হলে 10, এই 10 ইনভার্সটাকে ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে 10 থিটার ইকুয়াল টু 3/5। দেখো 3/5 আসছে অ্যান্সার, এই সি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। তার মানে এখানে কি করলাম, এখানে যেটা করলাম যে সেটা হলো যে প্রথম দুইটাকে নিয়ে আগে কি করবা, সূত্রে ভাঙাবা, তারপর 3 নম্বরটা। এখন অনেকেই বলবো যে ভাইয়া 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y প্লাস 10 ইনভার্স z, এই সূত্রটা দিয়ে তো একদম ডিরেক্ট করা যায়। হ্যাঁ করা যায়, কিন্তু কেন আমি এক্সট্রা করে সূত্র শিখতে যাব? আমার এত সূত্র শিখে আমার পরীক্ষা হলে সব গুলানোর চাইতে আমি একদম একটু দ্রুত প্র্যাকটিসের মাধ্যমে 10 সেকেন্ড বেশি নিয়ে সময় নিয়ে করবো, তাও আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া?
ওকে, আশা করি বুঝতে পারার কথা। এরপর আসো সেম এগুলো পারবা। দেখো কেমন 10, এই যে দেখো 10 ইনভার্স 1/3 আর 10 ইনভার্স হাফ মানে কত, এটাকে জাস্ট সূত্রে ভাঙাবা। পারবা কিনা বলো? হ্যাঁ দেখো, এটা আর এটা কাটাকাটি, তাহলে এইটুকু বাকিটা ক্যালকুলেশন। বলো পারবা না? 6 3 + 2 1 হলো অ্যান্সার। এরপরে এটা দেখো, এটাই হলো মেইন। দেখো কি বলছে, 10 ইনভার্স এক্স। দেখো আমি যে কেন সূত্রটা প্রতিপাদন করছি, দেখো যে সূত্র থেকে প্রশ্ন আসছে। দেখো 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। খুব ভালো কথা, তাই না? এখন দাঁড়া, সর্দিটা ফালাই নি, তারপর কথা বলতেছি। ওকে দেখো, এখানে এই সূত্রের মধ্যে বলতেছে সূত্রটি কোন শর্তে বৈধ। আচ্ছা, সূত্র বৈধ হবে কখন? তুমি আমাকে বলো যে সূত্র বৈধ হবে কখন? যদি ধরো এইখানের মধ্যে মানটা যদি নেগেটিভ আসে, তুমি আমাকে বলো তুমি 10 এর ক্ষেত্রে কখনো নেগেটিভ মান পাইছো কিনা? কখনো পাবা না। তার মানে সূত্রটা বৈধ কেবলমাত্র হবে যখন নেগেটিভ মান আসবে না। নেগেটিভ মান না আসলে কি হবে একটু বলো তো ভাইয়া? নেগেটিভ মান আসলে কি হবে একটু চিন্তা করে দেখো। এই জায়গায় তোমাকে কোনোভাবে নেগেটিভ মান আনা যাবে না। নেগেটিভ মান আনলে এই জিনিসটা সূত্রটা বৈধ হবে না, ঠিক আছে? এখন তুমি এখানে নেগেটিভ মান আনলা কিভাবে? দেখো প্রথম শর্তটা বলতেছে যে 1 এর চাইতে ছোট এক্স ওয়াই এর মানটা, যদি এটা 1 এর চাইতে ছোট হয় তার মানে এটা সত্য। দেখো এটা কিন্তু সত্য। দেখো 1 মাইনাস এক্স ওয়াই মানে সামথিং শূন্য, ধরো 0.5, তার মানে 1 মাইনাস সামথিং 0.5 মানে একের থেকে ছোট, তার মানে এটা সত্য। এরপর বলতেছে এক্স ওয়াই এর মানটা 1 এর থেকে বড়, তার মানে দেখো তো এক্স প্লাস ওয়াই 1 মাইনাস 2, তার মানে এখানে মাইনাস চলে আসতেছে -1, তার মানে এই সূত্রটা সত্য না। এরপর দেখে এটা বলতেছে 2 এর চাইতে ছোট। এখন 2 এর চাইতে ছোট বলতে কিছু কিছু মান হইতে পারে 1.5, তার মানে দেখো 1 মাইনাস 1.5, তার মানে এটাও কি সত্য না। তার মানে এটা 1 থেকে 1.5 বাদ দিলে -0.5 চলে আসে। সব যে এখানে সবগুলাই কিন্তু সত্য হওয়া লাগবে, কোনোটা হইছে কোনোটা হয় না। যেমন এইটার মধ্যে সবগুলো বৈধ হইছে, কিন্তু এখানের মধ্যে আবার 1 এর চাইতে নিচের গুলো বৈধ হবে, বাট 1 এর উপরে গুলা 2 এর মধ্যে যেগুলো আছে ওগুলো বৈধ হবে না, তার মানে এটাও বৈধ হয় নাই। আর এটা তো 2 এর চাইতে বড় বলে দিচ্ছে, মানে 1 মাইনাস 3 মানে কত আসবে -2, তার মানে এটা তো মোটেও বৈধ না। তার মানে বৈধ হলো 1 নম্বরটা। ওকে, আশা করি বুঝতে পারার কথা। চলো আমরা টাইপ 2 তে যাব। তো আমাদের এর মাধ্যমে টাইপ 1 শেষ, ঠিক আছে ভাইয়া? ওকে চলো এবার আসো ভাইয়া, আমি এখানে আরেকটা সূত্র লিখবো। দেখো 2 10 ইনভার্স x ইকুয়াল টু 10 ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তুমি দেখে হয়তো বা খুব খুশি হয়ে যাচ্ছ, তাই না? ওকে দেখো, ওকে দেখো ভাইয়া, এই দেখো এই সূত্রটা তোমরা সবাই কম বেশি চিনো, তাই না? এখন এই সূত্রটা চিনলে যেটা হবে যে তুমি এই সূত্রটা সবগুলা জিনিস তুমি কম বেশি জানো। এখন এই সূত্র দিয়ে কিরকম পরীক্ষা আসে এটাও প্রতিপাদন তুমি করতে পারবা। দেখো আমি এই অংশটা নিয়ে একটা প্রতিপাদন করে দেখাই, ঠিক আছে? ঠিক আছে, এই সূত্র প্রুফটা, ঠিক আছে ভাইয়া, এই সূত্র প্রুফটা বাকিটুকু তোমরা নিজ দায়িত্বে করবা, ঠিক আছে? এখানে এই লেফট সাইডে কয়টা পার্ট আছে? একটা পার্ট আছে, তাহলে একটা পার্ট থাকলে ওইটাকে কি ধরবা? একটু আগে আমি শিখাইছিলাম, ওইটাকে আমি কি ধরবো বলো তো ভাইয়া? ওইটাকে আমি কি ধরবো? আমি ওইটাকে আলফা ধরবো। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? এক্স ইকুয়াল টু হবে 10 আলফা, ঠিক আছে ভাইয়া? তাহলে এখন তুমি আমাকে বলো, এখানে যেহেতু একটা পার্ট আছে তার জন্য আলফা ধরছে। এখানে 10 এর আমরা একটা সূত্র জানি, 10 2 আলফা সূত্র কি জানি বলো তো ভাইয়া? 2 10 আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কয়ার আলফা।
সবসময় মনে রাখবো 1 মাইনাস টেন স্কোয়ার আলফা। তার মানে কি সাইন 2 আলফারও তুমি একটা সূত্র জানো 10 নিয়ে, আবার কস 2 আলফারও তুমি একটা সূত্র জানো 10 নিয়ে। এই সূত্রগুলোই এখানে অ্যাপ্লাই করা লাগে, ঠিক আছে। 2 10 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার আলফা। আর একটা সূত্র জানো কি 1 মাইনাস টেন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার আলফা। এগুলো শুধু অ্যাপ্লাই, ঠিক আছে। এখন দেখো ভাইয়া এখানের মধ্যে 2 10 আলফা 2 10 আলফার মানটা কত আছে বলো তো ভাইয়া এক্স, আর 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে কি আছে বলো তো ভাইয়া 10 2 আলফা। তাহলে 2 আলফা ইকুয়াল টু কি লিখবা 10 ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আর আলফাটা কি বলো তো ভাইয়া আলফাটা হলো 2 ইন্টু 10 ইনভার্স এক্স ইকুয়াল টু কি হবে 10 ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই হলো প্রমাণ। দেখো এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে। তো এখন এই প্রমাণটা শিখে আমাদের কি লাভ হয়েছে দেখো, এখানের মধ্যে ডিরেক্ট সূত্র দিয়ে অনেক সময় প্রশ্ন আসে যে নিচের কোনটা সত্যি, 2 10 ইনভার্স x ইকুয়াল টু নিচের কোনটা সত্যি, কারণ সূত্রের মধ্যে অনেকেই অগুছালো করে ফেলে। তো সবসময় মনে রাখবো যে সূত্রের মধ্যে শুধু 10 এর একাই, কারণ যেহেতু এটা 10 এর সূত্র তাহলে 10 এর পাওয়ারটা বেশি হবে, তার জন্য 10 এর নিচে শুধুমাত্র মাইনাস থাকবে আর সবগুলোর নিচে প্লাস থাকবে। আর এখানের মধ্যে 10 এবং সাইন বাই বাই, তার জন্য তাদের উপরে থাকে 2x, ঠিক আছে ভাইয়া। এবার মনে রাখলে ইজিলি হয়ে যাবে। দেখো একটু সূত্রগুলো আবার, ঠিক আছে। ওকে ভাইয়া, তোমরা কি আদৌ ক্লাসে আসো? কারো কোনো সারা শব্দ নাই? তোমরা যদি এইভাবে ক্লাসে চুপচাপ থাকো তাহলে আমি ক্লাসে চলে যাব। বলি ক্লাস নিচ্ছি বিপরীত ত্রিকোণমিতি, তুমি এখানে জিজ্ঞেস করছো সার্কেলে ক্লাস নেবেন কিনা, ক্লাস এটা করো ভালো মতো। ওকে দেখো এখানের মধ্যে কি জানতে যাচ্ছে, দেখো কোশ্চেনটা কি বলতেছে, এটা একটা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আসছে যে সাইন ইনভার্স, দেখো তো একটু আমাকে বলো এই জিনিসটা সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস এক্স এ স্কোয়ার, মানে এটা কি তুমি সাইন ইনভার্স কি চিন্তা করতে পারো বলো তো ভাইয়া? একটু আগে দেখাইছিলাম আমি সাইন ইনভার্স, দেখো 2 10 ইনভার্স এক্স তুমি এরকম সূত্র শিখো না, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কয়ার। তার মানে এটার পরিবর্তে চাইলে তুমি 2 10 ইনভার্স এক্স বলতে পারো, এটার পরিবর্তে চাইলে 2 10 ইনভার্স এক্স বলতে পারো, এটার পরিবর্তে চাইলে তুমি 2 10 ইনভার্স এক্স বলতে পারো। তার মানে আমার এখানে যেটা আছে এটার পরিবর্তে আমি চাইলে 2 10 ইনভার্স এক্স না, এখানে কি আছে এ আছে, এ বলতে পারবো। এখানে কি আছে মাইনাস, দেখো cos ইনভার্স 1 মাইনাস বি স্কয়ার বাই 1 প্লাস বি স্কয়ার, উপরে মাইনাস 1 মাইনাস বি স্কয়ার, নিচে 1 প্লাস বি স্কয়ার। এটা কিসের সূত্র? 2 10 ইনভার্স x এর সূত্র, মানে এখানে 2 10 ইনভার্স বি এর সূত্র ইকুয়াল টু বলতেছে 2 10 ইনভার্স x। খুব ভালো কথা, তো সবগুলাতে 2 আছে তাই 2 কাটাকাটি, তুমি যদি কমন নাও তাও এইভাবে কাটাকাটি করতে পারবে। তাহলে থাকতেছে কি, থাকতেছে 10 ইনভার্স a মাইনাস 10 ইনভার্স b ইকুয়াল টু থাকতেছে 10 ইনভার্স x। এখন তোমরা আমাকে বলো ভাইয়া 10 ইনভার্স x মাইনাস 10 ইনভার্স y এর সূত্র কি বলো তো? 10 ইনভার্স x মাইনাস 10 ইনভার্স y এর সূত্র কি? 10 ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy ইকুয়াল টু কি? ইকুয়াল টু 10 ইনভার্স x। তাহলে এইটা কাটাকাটি, তাহলে x ইকুয়াল টু হবে a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। এটাই হলো অ্যান্সার। দেখো a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। এরপরে দেখো পরের প্রশ্নটা কি বলতেছে, পরের প্রশ্নটা বলতেছে যে 2 10 ইনভার্স x এর মান নিচের কোনটির সমান, ঠিক আছে, মান নিচের কোনটির সমান। এখানে তোমরা আমাকে বলো 2 10 ইনভার্স x এর কয়টা সূত্র জানো? 3টা সূত্র জানো, একটা জানো 10 এর, একটা জানো সাইন এর, একটা জানো কজ এর। তো 10 এর সূত্রটাতে আমি শিখাইছিলাম যে নিচে মাইনাস থাকবে, পাওয়ার বেশি, তার মানে এই অপশনটা বাদ। আর আমি শিখেছিলাম যে কজের মধ্যেও সেম ঘটনা, নিচে প্লাস থাকবে, নিচে প্লাস নেই, তার মানে এই অপশনটা বাদ। তাহলে এখানে দেখো সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কয়ার, সেম, এটাই হলো কারেক্ট অ্যান্সার। এরপরে আসো ভাইয়া টাইপ 3, ঠিক আছে। চলো টাইপ 3 তে আমরা যেটা শিখবো যে সেটা হলো কি, দেখো সুন্দর করে দেখো 3টা সূত্র লিখবো, জাস্ট সুন্দর করে তাকাও। cos ইনভার্স x ইকুয়াল টু পাই বাই 2, আগে সূত্রগুলো লেখো তারপর পরিচয় করে দিচ্ছি। তারপরে দেখো যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু কি, ইকুয়াল টু হলো পাই বাই 2। আর কি sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু কি, ইকুয়াল টু হলো পাই বাই 2। ঠিক আছে ভাইয়া,
এই তিনটা সূত্রের বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? দেখো প্রথম সূত্রটার মধ্যে এইখানে যেই মান থাকবে, এইখানে যেই মান থাকবে, থাকলে সেম মান থাকলে π/2, এইখানে আর এখানে সেম মান থাকলে π/2, এখানে আর এখানে সেম মান থাকলে π/2। এখন ভাই আসলে কি এটা সত্য? এই সূত্রটা কই থেকে আসলো? তোমাকে আমি एग्जांपल দেই। ধরো sin ইনভার্স হাফ প্লাস cos ইনভার্স হাফ প্লাস কি cos ইনভার্স হাফ। এখন তুমি আমাকে বলো এই হাফ আর এই হাফ, তুমি আমাকে বলো sin কত ডিগ্রি মান হাফ? 30। cos কত ডিগ্রি মান হাফ? 60। অ্যান্সার যোগ করলে দেখো 90। তুমি বলতে পারো ভাই আপনি চালাকি করছেন, তাহলে আমি আরেকটা মান নেই, sin ইনভার্স 0 প্লাস cos ইনভার্স 0। তুমি আল্লাহর দুনিয়ার যে কোনো মান নিতে পারো। বাস্তব দেখো sin 0 ডিগ্রি ইনভার্স 0 ডিগ্রি মানে কত মান হলো 0 বলো তো? 0। আর cos কত মান হলো 0, 90। তার মানে যোগ করলে আসবে সেই 90 ডিগ্রি। এখন আসো ভাইয়া, তোমাকে শুধু এখানেই থেমে থাকলে হবে না, তুমি এটাতে দেখো tan ইনভার্স কি? tan ইনভার্স 1/√3 প্লাস cot ইনভার্স 1/√3। বলো tan কত ডিগ্রি মান √3? 30। tan cot কত ডিগ্রি মান √3? 1/√3 60, মানে কত? 90 ডিগ্রি বা π/2। তার মানে দেখো ভাইয়া, এরপর দেখো sec কত ডিগ্রি মান? sec ইনভার্স 2 প্লাস cosec ইনভার্স 2। ঠিক আছে ভাইয়া, দেখো sec কত ডিগ্রি মান? 2, 60 ডিগ্রি। cosec কত ডিগ্রি মানে? 2, 30 ডিগ্রি। সব কিছু আল্লাহর দুনিয়ায় যদি ভাইয়া সেম কালার থাকে, তাহলে এইগুলার ক্ষেত্রে সবগুলা সূত্রে মানে এই সূত্রটাতে যদি সেম কালার থাকে, এখন তুমি যদি সেকের সাথে 10 বসাই দাও তাহলে তো এই সূত্র হবে না। এই সূত্রের মধ্যে যদি সেম জিনিস থাকে তাহলে আল্লাহর দুনিয়ায় যা থাকবে। যেমন ধরো আমি একটা एग्जांपल দেই, আমি যদি বলি যে তোমার হলো যে সাইন ইনভার্স কি আছে নাম? সাইন ইনভার্স শ্যামা প্লাস কজ ইনভার্স শ্যামা। ঠিক আছে, এই শ্যামা না শ্যামা আল্লাহ জানে। তো এইটা সমান সমান যদি হয়, এই যে সেম কালার আছে, তার মানে এটা সমান সমান হবে π/2। এরপরে দেখো কি আছে বলতো ভাইয়া? tan ইনভার্স আরিয়ান প্লাস কি? প্লাস cot ইনভার্স আরিয়ান। cot খেয়ে গেছে আরিয়ান, বুঝতে পারছো? আরিয়ান। তাহলে এই যে সেম কালার আছে, তাহলে কি হবে বলো তো ভাইয়া? π/2 হবে। সেম নিয়মে sec ইনভার্স কি? sec ইনভার্স আছে মুনতাহা, cosec ইনভার্স আছে মুনতাহা, ইকুয়ালটা হবে π/2। বুঝতে পারছো ভাইয়া? আশা করি বুঝতে পারছো। তো এটা যদি বুঝতে পারো তাহলে এবার আসো দেখো tan ইনভার্স 2x প্লাস 3 সেম মান ইকুয়াল টু কত হবে? cot ইনভার্স। tan আর cot আছে π/2। এরপর sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু কত হবে? π/2। এরপর আসো ভাইয়া কি বলছে দেখো, sin tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এর মান কত? π/2। আর সামনে আছে একটা sin π/2 এর মান কত? 1 হলো কারেক্ট অ্যান্সার। অনেকে এখানে ভুলে 5/2 দাগাই দিবে, তাই এটা মোটেও দাগানো যাবে না। ঠিক আছে, বলো যদি দেখবা সামনে একটা কি আছে? সাইন আছে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো ভাইয়া sin ইনভার্স x cosec sin ইনভার্স x, বলো তো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x মানে কত? π/2। বলো cosec π/2 এর মান কত? sin π/2 এর মান 1 হলে cosec π/2 এর মানও 1, উল্টা করলে ওই 1 হয়। ওকে, বুঝতে পারছো ভাইয়ারা? বুঝতে পারছো কিনা বলো? ওকে, এবার আসো আমরা টাইপ 4 এ যাবো। ঠিক আছে, আমরা এবার কি দেখবো? টাইপ 4টা দেখবো। আলহামদুলিল্লাহ। ওকে, টাইপ 4টাকে বলা হয়, লেখো, বিপরীত বৃত্তীয় ফাংশন। ওকে, ওকে দেখো ভাইয়া, সর্দি হলো লাইফের এমন একটা জ্বালা, যে জ্বালা যদি তোমার যদি একবার যদি সঙ্গী হয় তাহলে সে ছাড়তে চায় না। বুঝতে পারছো? ওকে দেখো, আসে বিপরীত বৃত্তীয় ফাংশনটা কি। ধরো ভাইয়া আমি তোমাকে একটা জিনিস দিলাম, যে বললাম যে কি বললাম যে আসিফ দেখো তো ভাইয়া তুমি আমাকে বলো তো আসিফ, যে এটা ধরো আছে সাইন ইনভার্স হাফ,
এটা থেকে তুমি একটু আসিফ কষ্ট করে আমাকে বলো তো ভাইয়া টেন ইনভার্সের মান কত হবে, কট ইনভার্সের মান কত হবে, মানে অন্যান্য ফাংশনে তুমি একটু যাও তো আসিফ। তখন আসিফ বলবে ভাইয়া আপনি সাইন ইনভার্স থেকে কেমনে অন্যান্য ফাংশনে যাওয়ার কথা চিন্তা করলেন, বা আপনার কিভাবে সাহস হলো আমাকে এই প্রশ্নটা করার। তখন আমি আসিফকে বলবো আসিফ একটা চিত্র অঙ্কন করো আগে। তখন আসিফ বলবো যে দেখি করি। তাহলে দেখো তো এই চিত্র অঙ্কন করে এটা কি নির্দেশ করে, এটা একটা লম্ব নির্দেশ করে, আর এটা কি নির্দেশ করে, এটা একটা অতিভুজ নির্দেশ করে। খুব ভালো কথা। এখন সেই আসিফ বিন মুক্তাদির বললো ভাইয়া তাহলে এখানে তো লম্ব পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম, তাই না? খুব ভালো কথা, লম্ব পেয়ে গেছে, অতিভুজ পেয়ে গেছে। ভাইয়া তাহলে আমরা একেবারে মুক্তাদির কি করলো, একেবারে সুন্দর করে ভূমিটা বের করে ফেললো। কিভাবে বের করে? পিথাগোরাস দিয়ে সুন্দর করে বের করে ফেললো। বলে ভাইয়া কেল্লা ফতে। আমি বললাম কি হয়েছে? বলে আসিফ বলতেছে ভাইয়া দেখেন ভাইয়া সব পেয়ে গেছে, লম্ব পেয়ে গেছে, ভূমি পেয়ে গেছে, অতিভুজ পেয়ে গেছে। তাহলে এখান থেকে তো আমি চাইলে ভাইয়া আপনি যেখানে যাইতে বলবেন আমি সেখানেই চলে যাব। ঠিক আছে, আমি যদি বলতে চান যেখানে ইচ্ছা, দেখো কজ মানে কি ভূমি, আর অতিভুজ কত আছে 2, টেন ইনভার্স মানে কি বলতো লম্ব, লম্ব কত আছে 1, আর ভূমি কত আছে √3, তারপরে কত আছে কট ইনভার্স, কট ইনভার্স কি হবে √3/1, সেক ইনভার্স ভাই আপনি যা বলবেন, সেক মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত আছে 2 আর ভূমি আছে √3। তো আল্লাহ দুনিয়া আপনি যা বের করবেন তাই ত্রিকোণমিতিক ফাংশনগুলো বের করতে পারবো। আর একটা কি থাকে কোসেক, ভাইয়া কোসেক ভাবে বের করতে পারবো। তাই বললাম বের করো। তো বলতেছে ভাইয়া কি হবে অতিভুজ বাই লম্ব হবে, অতিভুজ কত 2 লম্ব মানে 1। এখন আসিফ যেটা বুঝতে পারলো, বলো আসিফ তুমি কি বুঝতে পারলা? বুঝতে পারলো যেটা আসিফ সেটা হলো যে আমার যে কোনো একটা কিছু একটা দেওয়া থাকলে সেটার উপর একটা আমি ত্রিভুজ অঙ্কন করবো, ত্রিভুজ অঙ্কন করে যেই অজানা রাশিটা আছে সেটা আমি পিথাগোরাস দিয়ে বের করবো, বের করে আমি সবগুলা থেকে বের করে আমার যেখানে যেতে বলবো আল্লাহ দুনিয়া আমি সেখানেই চলে যাব। তাই কি না? তাই কি না? হ্যাঁ তাই। এখন কথা হলো যে ওকে 1 মিনিট দাও। ওকে আসো। ওকে দেখো এখন আমি কি দেখো এখান থেকে আমি তাহলে কি ইউজ করবো, এই জিনিসটা থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে আমরা বিপরীত বৃত্তীয় ফাংশন দিয়ে বৃত্তীয় মানে একদম ঘুরো করে সবগুলা জায়গায় চলে যেতে পারবো, তাই না? কারণ পৃথিবীটা কি গোল, তাই না? বলতো এখন আসো এই যে সেই বিপরীত বৃত্তীয় ফাংশন বলতেছে এইটা আর এইটার মান বের করতে। এখন তুমি ভাইয়া চিন্তা করো এটা আছে কি সেক স্কোয়ার টেন ইনভার্স 2 প্লাস কি আছে কোসেক স্কোয়ার কট ইনভার্স 3। ঠিক আছে ভাইয়া, এখন তুমি আমাকে বলো ভাইয়া, তুমি আমাকে বলো এই জিনিসটাকে তুমি কি চাইলে এইভাবে লিখতে পারো সেক টেন ইনভার্স 2 এটাকে হোল স্কোয়ার দিলাম প্লাস কোসেক কট ইনভার্স 3 এটাকে আমি হোল স্কোয়ার দিলাম। খুব ভালো কথা। এবার তুমি আমাকে বলো ভাইয়া এই জিনিসটার জন্য আমি কি করতে পারি? তুমি বলতে পারো যে ভাই আপনি কি করতে চাচ্ছেন, দেখো এখানে সবগুলা মান আছে কি বাস্তবে, তার মানে আমি সেই কোসে কট এগুলো সব বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য মাধ্যম একটাই, এই যে আমি একটু আগে শিখেছিলাম না ওই যে প্রথমেই সাইন আর সাইন ইনভার্স, দেখো এইগুলো পাশাপাশি থাকলে কাটাকাটি যাবে, তাহলে আমাকে সেকের পাশাপাশি এখানে সেক ইনভার্স আনা লাগবে। তাহলে আগে টেনের জন্য একটা ত্রিভুজ যেটাই আনতে চাই না কিনা আগে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, কিছু না থাকা মানে নিচে একটা 1 আছে, লম্ব ভূমি অতিভুজের মান হবে √5। খুব ভালো কথা। তাহলে এখান থেকে আমি কি করতে পারবো সেক, আর সেকে যাবো সেক ইনভার্স, বলো সেক মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত আছে √5, ভূমি কত আছে 1, তার মানে এটা বলতেছে হোল স্কোয়ার করো এই যে কাটাকাটি, এরপর আসো এখানে কটের জন্য একটা ত্রিভুজ অঙ্কন করো। কি বলতেছে প্রত্যেকটা জন্য আলাদা ত্রিভুজ হবে, ঠিক আছে ভাইয়া? যেই কোনো মান ইনস্ট্যান্ট পেলে, নতুন কোনো মান ইনস্ট্যান্ট পেলে সেটার জন্য আলাদা ত্রিভুজ। তার মানে কি ভূমি, আর এটা কি হবে লম্ব, আর অতিভুজ কি হবে √10। তাহলে এখান থেকে আসো কোসেক, কোসেক মানে কি নির্দেশ করে? কোসেক মানে হলো যে কোসেক মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত আছে বলতো কোসেক ইনভার্স, অতিভুজ কত আছে অতিভুজ আছে √10, লম্ব আছে কত 1, এটা হোল স্কয়ার। তার মানে এইটা আর এটা কাটাকাটি, তাহলে হচ্ছে কি √5 হোল স্কয়ার প্লাস √10 হোল স্কয়ার হবে কত 15। 15 এখানে আছে অ্যান্সার, হ্যাঁ ডি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। এই বুঝছো কে বলো?
আসিফ বিন মুক্তাদির বলছে বুঝছি ভাই, আসিফ তো বুঝবেই ঠিক না, কারণ হলো যে আসিফে এই জিনিসটা আমাকে বোঝালো। ওকে, আবার বোঝানো লাগবে। দেখো সেটা হলো যে এটার জন্য কি করছে, আমি কি করছি সবসময় এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমার মাথায় যেটা থাকে যে সেটা কি আমার এমন ভাবে করা লাগবে যাতে এই ফাংশনগুলো রিমুভ করা যায়। রিমুভ করলে এগুলোকে একই জিনিস আনা লাগবে। তো একই জিনিস আনার জন্য আগে ত্রিভুজ অঙ্কন করবো, ত্রিভুজ অঙ্কন করে সেম জিনিসটা নিয়ে আসলো, ত্রিভুজ অঙ্কন করে সেম জিনিসটা নিয়ে আসলাম, কাটাকাটি করলাম, ম্যাথ শেষ। আশা করি বুঝতে পারছো। এখন যদি বুঝতে পারো তাহলে তুমি নিজের বাসায় এই ম্যাথটা প্র্যাকটিস করবা। কোন ম্যাথটা? এই ম্যাথটা। দেখো সেম রুল সেম জিনিস, সাইন কজ ইনভার্স 1/3 হোল স্কয়ার মাইনাস কি বলছে cos sin ইনভার্স 1/√3 হোল স্কয়ার। ঠিক আছে ভাইয়া? তো এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। এখান থেকে তুমি ত্রিভুজ অঙ্কন করে কিসে যাবা? সাইনে যাবা। এখান থেকে ত্রিভুজ অঙ্কন করে তুমি কিসে যাবে? কজে যাবা। ম্যাথ শেষ করবা। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়ারা? এইটা সেম রুলস সেম জিনিস। সাইনের জন্য এটাকে লেখা যায় যে সাইন ইনভার্স 1/√3 হোল স্কয়ার। এখানে বলো সাইন মানে কি? লম্ব। অতিভুজের মান কত আছে? √3। ভূমির মান কত হবে বলো তো ভাইয়া? √2। খুব ভালো কথা। তাহলে এখান থেকে আমি করি cos ইনভার্স কি হবে বলো তো ভাইয়া? ভূমি বাই অতিভুজ √2/√3। তার মানে এটাকেও তোমাকে বলতেছি স্কয়ার করতে স্যার। কাটাকাটি করো আর 2/3, তাই কিনা বলতো? স্কয়ার করলে রুট গুলা চলে যায়। সেম ঠিক নিয়ম, এই নিয়মে এই ম্যাথটা করে ফেলবা। প্রশ্ন 4। এই বুঝতেছো? ওকে, এবার আসি আমরা টাইপ 5। ঠিক আছে ভাইয়া? এইখানেও সেম নিয়ম। টাইপ 5 আমি একটা ম্যাথ নিয়ে করাবো। ঠিক আছে? আমি একটা ম্যাথ নিয়ে করাবো। সেই ম্যাথটা হলো এই ম্যাথটা। ঠিক আছে? এই ম্যাথটা নিয়ে আমি করাবো। ঠিক আছে ভাইয়া? এখন কথা হলো যে এই ম্যাথগুলা করার ক্ষেত্রে তোমাকে দেখো এইখানেও দেখো ওই সেম মানগুলা। তার মানে এই সকল ফাংশনগুলো আমার এই ম্যাথগুলা করার ক্ষেত্রে লাস্টের সকল ফাংশনগুলো আমাকে কি করা লাগে? রিমুভ করা লাগবে। তাহলে এটা রিমুভ করার মাধ্যম কি? দেখো পাশাপাশি যারা আছে তাদেরকে এক এক করে তো রিমুভ করা লাগবে। যেমন সাইন ইনভার্স এর জন্য আগে একটা চিত্র অঙ্কন করি। এ মানে আছে লম্ব, অতিভুজের মান আছে 1, ভূমির মান হবে √1 - a স্কয়ার। খুব ভালো কথা। তাহলে আমি এখান থেকে কিসে যাব? দেখো cos tan ইনভার্স cot sin ইনভার্স আছে, এটার জন্য ত্রিভুজ অঙ্কন করলাম। আমি এখানে যাব cot ইনভার্সে। cot মানে কি বলতো? ভূমি বাই লম্ব √1 - a স্কয়ার বাই a। তার মানে এটা আর এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি? cos tan ইনভার্স √1 - a স্কয়ার বাই a। এখানে দেখো এবার এটার জন্য আমার একটা নতুন জিনিস, নতুন মান, নতুন ত্রিভুজ। এখন এটার জন্য দেখো লম্ব কত? √1 - a স্কয়ার। ভূমি কত? a। অতিভুজ কত হবে বলো তো ভাইয়া? 1 - a স্কয়ার প্লাস a স্কয়ার। কাটাকাটি করলে কি আসে? শুধু 1 আসে। তাহলে এখান থেকে আমার কি হবে বলো তো ভাইয়া? আমার যাওয়া লাগবে কিসে? cos ইনভার্সে। cos ইনভার্স মানে কি বলো তো ভাইয়া? ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে? a, আর অতিভুজ কত আছে? 1। কাটাকাটি করো, তাহলে হচ্ছে কত? শুধুমাত্র a। এই আনসার আছে? হ্যাঁ, এটাই আনসার। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, তোমাকে আগে ডিরেক্ট এই ম্যাথটা করা লাগবে না। আগে তুমি একটা টেকনিক দেখবা। কি টেকনিকটা? সেটা হলো যে এগুলো লিখে রাখো পাশ দিয়ে। সাইন কস, টেন কট, সেক কোসেক, এগুলাকে বলা হয় কোফাংশন। কি বলা হয়? কোফাংশন। এই কোফাংশন যেগুলো থাকবে এরা যখন পাশাপাশি থাকবে, কোফাংশনের ক্ষেত্রে তুমি মনে রাখবা যে সাইন যদি ওই ইকুয়েশনের মধ্যে সাইনও থাকে এবং কোস ইনভার্স থাকে, অথবা কজ আছে সাইন ইনভার্স আছে, মানে একটা নরমাল একটা ইনভার্স থাকে, তাহলে তারা কাটাকাটি যাবে। এগুলো যদি সবগুলা নরমাল আর ইনভার্স পাশাপাশি সবগুলো থাকে তখনই এরা কাটাকাটি যাবে। এক্সাম্পল দেখো, কজ নরমালে আছে, সাইন ইনভার্সে আছে, তার মানে কাটাকাটি গেল। টেন নরমালে আছে, টেন ইনভার্সে আছে, আর কট নরমাল আছে, তার মানে কাটাকাটি গেল। অ্যান্সার তার মানে সামনেরটা হয়ে যাবে। দেখো এইখানের মধ্যে দেখো সাইন নরমালে আছে, কস কি আছে? কস কি নরমালে আছে? কস কি ইনভার্স আছে? নাই। তার মানে এখানে কোনো কাটাকাটি সিস্টেম নাই। বুঝতে পারছো ভাইয়া? এখানে তোমাকে ঠিক এখন এই বিগ যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে তোমাকে করা লাগবে। এটা দিয়ে চিত্র অঙ্কন করে আস্তে আস্তে পিছনে যাওয়া লাগবে। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, টাইপ 6 লেখো। টাইপ 6 এর নাম হলো স্পেশাল ম্যাথ। কি ম্যাথ? স্পেশাল ম্যাথ।
এখন কথা হলো যে এটাকে কেন স্পেশাল ম্যাথ বলতেছি, একটা ম্যাথই আছে এখানে মধ্যে, এই ম্যাথটাকে আমি সব সময় মুখস্থ করতে বলি, ঠিক আছে, অ্যানসারটা মুখস্থ করতে বলি। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হলে কোশ্চেন তোমাকে অনেক প্রকারে করে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান কত, এটা আমি ধরো একটা প্রশ্ন দিলাম, এখন এই ম্যাথটা আমি করব। তো এই ম্যাথটার অ্যানসার আমাদের সবসময় টুটস্থ থাকে, মুখস্থ থাকে, মুখের আগায় থাকে। আমাদের পেট বেসে শিক্ষার্থীদেরকে আমি একদম টুটস্থ করায় ফেলছি, ঠিক আছে। টুটস্থ মানে হলো যে মুখ থেকে বের হইতে দেরি হবে না। এখন দেখো এটাকে আসলে করে কিভাবে, আগে একটু করার মেইন প্রসেসটা দেখাই, কারণ পরীক্ষা হলে ভুলে গেলে যাতে তুমি মেইন প্রসেসে করতে পারো। তো sin ইনভার্স x ইকুয়াল টু আমি sin ইনভার্স ওয়াইটাকে ওই পাশে নিলাম, মানে পাই বাই 2 মাইনাস sin ইনভার্স ওয়াই। খুব ভালো কথা। এরপরে দেখো x, এই xটাকে আমি কি করব, ওই পাশে নিলে sin পাই বাই 2 মাইনাস sin ইনভার্স ওয়াই। এখন দেখো ভাইয়া এখানে মধ্যে দেখো 90 ডিগ্রি তার চেয়ে ছোট, মানে প্রথম চতুর্ভাগে কি হয় বলতো ভাইয়া, অল পজিটিভ থাকে। অল পজিটিভ থাকলে কি হবে বলতো ভাইয়া, অল পজিটিভ থাকলে তুমি এটাকে কি বলতে পারবা, এখানে পাই বাই 2 90 ডিগ্রি গুণিত কি আছে, 1 আছে, জোর না বিজোড়, বিজোড় থাকলে ফাংশন চেঞ্জ হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে, cos হয়ে যাবে। আর চিহ্ন হিসাবে এখানে অল পজিটিভ, তার মানে প্লাসে থাকবে cos sin ইনভার্স y। এই যে sin ইনভার্স y আর এটা আছে cos, এগুলোকে আমরা কি করব, রিমুভ করব। রিমুভ করার জন্য কি হবে, চিত্রাঙ্কন করা লাগবে। চিত্রাঙ্কন করো, কি আসবে বলো তো ভাইয়া, লম্ব, কি আসবে, অতিভুজ, ভূমির মান কত আসবে, 1 মাইনাস ওয়াই স্কয়ার। এখানে কি আসবে, x ইকুয়াল টু cos ইনভার্স ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে, ভূমি আছে কত বলো, ভূমির আছে কত, ভূমি কত আছে, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার। অতিভুজ আছে কত, 1, কাটাকাটি করো, তাহলে থাকতেছে কি, x ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার। x স্কয়ার ইকুয়াল টু কি হবে, 1 মাইনাস ওয়াই স্কয়ার। এই পাশে নিয়ে আসো, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হবে কত, 1। তার মানে সবসময় মনে রাখবা ভাইয়া, এটা কি করলাম, প্রথমে পাই বাই 2 x সাইডে নিয়ে গেলাম, তারপরে আমরা ফাংশনটাকে চেঞ্জ করলাম, তারপরে বাকিটা নরমাল ওই বিপরীত বৃত্তীয় ফাংশন দিয়ে। তার মানে এটা x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান কত আসছে, 1 আসছে। তার মানে তোমার পরীক্ষা আল্লাহ দুনিয়া sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হলে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান কত হবে, সবসময় শূন্য না রে বাবা, 1 হবে। 1 আসিফ, 1 আসিফ 1। এবার দেখো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হলে সমীকরণটা কি বোঝায়, কি আসবে বলো তো ভাইয়া, x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত, 1। এটাকে কি লেখা যায় দেখো তো, এইভাবে লেখা যায় কিনা, x মাইনাস 0 হোল স্কয়ার y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। এটা কার সূত্র বলো তো, x মাইনাস h প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা হলো বৃত্তের সূত্র, বৃত্তের ডিরেক্ট সূত্র। বৃত্তের ইকুয়েশনটা এমন থাকে, x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। মনে রাখবা, দেখো সেম ভাবে সাজিয়ে দিচ্ছে। এই যে দেখো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত, 1 সিবাসুতে আসছে। মনে রাখবে এই পরীক্ষা প্রশ্ন এটা আসবে, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল টু পাই বাই 2 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত, 1। জিজ্ঞেস করছে y এর মান কত, y ইকুয়াল টু কি হবে, 1 মাইনাস x স্কয়ার, y আর y ইকুয়াল টু হবে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এই অপশনটা কোথায় আছে, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এখানে হলো অ্যানসার, এটাই হলো কারেক্ট অ্যানসার। ওকে ওকে গট ইট, ওকে ঠিক আছে। আসো টাইপ 7। এই বুঝতেছো, এই সবাই কি বুঝতেছো কিনা সেটা বলো, সবাই বুঝতেছো কিনা সেটা বলো আমাকে। ওকে দেখো বেশি সময় লাগবে না, এটাই লাস্ট এন্ড ফাইনাল টাইম, ঠিক না, হ্যাঁ এটাই হলো লাস্ট এন্ড ফাইনাল টাইম। কথা হচ্ছে এতক্ষণ আমরা 7.1 এ পড়াশোনা করছিলাম, আমরা এতক্ষণ কই পড়ছি 7.1 এ পড়াশোনা করছিলাম, এখন আমরা আসছি 7.2 তে, ঠিক আছে। এখন আমরা কোথায় আসছি, এখন আসছি আমরা 7.2 তে। এখন 7.2টা পুরোটা কি সমাধান, সমাধান কি বলতো ভাইয়া, মনে আছে ছোটবেলায় কি করতে জানো, ছোটবেলায় স্যাররা তোমাকে প্রশ্ন করতো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু রুট 2 হলে তোমার থিটারের মান কত, তখন তোমাকে আবার স্যার শর্ত দিয়ে দিত, মানে খায়দায় কোনো কাজ নাই, কি করতো সুন্দর করে শর্ত দিয়ে দিত তোমাকে, কি দিয়ে দিত, শর্ত, ঠিক আছে ভাইয়া, শর্ত দিয়ে দিত। শর্তটা কি দিত, শর্তটা তোমাকে এমন দিত যে আল্লাহ এরকম দিত যে মাইনাস 2 পাই থেকে থিটারের মানটা 2 পাই এর মধ্যে, এরকম অনেক রকমের শর্ত দিয়ে দিত। দিত কিনা বলো, দিত, আমি জানি দিত। এখন এই রকম যখন শর্ত দিয়ে দেয়, এটা দ্বারা কি বোঝায়, তোমার লাইফটাকে তারা শর্ট করে দিচ্ছে। কেন জানো,
ওই জিনিসটার মান আসলে অনেক আসার কথা, অসীম, তুমি বের করে শেষ করতে পারবে না। পরীক্ষার হলে মধ্যে তোমার সকাল যাবে, সন্ধ্যা যাবে, পরের দিন যাবে, এক সেমিস্টার চলে যাবে, তোমার একটা চলে যাবে, অর্ধবার্ষিক চলে যাবে, বার্ষিক চলে যাবে, তাও তুমি শেষ করতে পারবে না বের করা। তখন তাদের মাথায়, ছাত্রদের মাথায় ওই চালাকি বুদ্ধি আসে, না আমি পোলাপান্ডে এত কষ্ট দিব না, মানে কত ভালোবাসে তোমাদেরকে, চিন্তা করে দেখো। তখন বলে যে না, তোমাদের লাইফটাকে সহজ করে দিলাম। এরকম শর্তের মধ্যে যা আসবে সেগুলাই, ঠিক না? এখন কথা হলো যে শুনো, এবার মজার বিষয় শুনো, এই জিনিসটা আসলে কি, আসলে ব্যাপারটা আমি তোমাকে বলি, একটু সুন্দর করে খোলামেলা ভাবে বলি, ঠিক আছে? সাইন থিটার ইকুয়াল টু আছে 0, তখন তুমি সুন্দর করে ছোট্টবেলা বলতা থিটার ইকুয়াল টু 0 ডিগ্রি। তা আমি বলতাম যে হ্যাঁ ভাই তুমি ঠিক বলছো। তুমি আসলে ঠিক বলছো, ঠিক আছে, কিন্তু তুমি আসলে কি বলছো জানো? শুধুমাত্র মুখ্য মানটা বলছো। তুমি আসলে কি বলছো? মুখ্য মানটা বলছো। মুখ্য মান কত? 0 ডিগ্রি। খুব ভালো কথা। তাহলে এটা কি শুধু 0 ডিগ্রি? মানে সাইন 0-র জন্য কি শুধুমাত্র 0 ডিগ্রি আসে? তুমি বিশ্বাস না হলে দেখো, তুমি সাইন 180 ডিগ্রি বের করো, দেখবা 0। সাইন 2 পাই মানে 360 ডিগ্রি, দেখো বের করো 0 ডিগ্রি। সাইন 3 পাই বের করো, দেখো 0 ডিগ্রি, 0। তার মানে এগুলো সবগুলো মানের জন্য সবসময় 0। এমন তোমার অসংখ্য সাইন n পাই অব্দি চলে যাবে 0। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, এতগুলো মানকে কে রিপ্রেজেন্ট করতেছে? এই 0টা রিপ্রেজেন্ট করতেছে। তার মানে আগে তুমি শুধুমাত্র 0 ডিগ্রি বসাতে, আসলে এখানে পাই আছে, 2 পাই আছে, 3 পাই আছে, 4 পাই আছে, ডট 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 n পাই অব্দি চলে গেছে। এই যে দেখো, অথচ তুমি কি জানতা? তুমি জানতো যে শুধুমাত্র 0 ডিগ্রি মান 0। আসলে তোমাকে ছোট্টবেলায় যে তোমাকে ছোট্ট বাবু হিসাবে রেখে দিয়েছিল মুখ্য মান হিসাবে ভাবার জন্য, তোমাকে গৌণ নিয়ে কেউ চিন্তাও করতে বলেনি। এখন মজার বিষয় আসি ভাইয়া, এই যে মজার বিষয়টা এবার আসি, এখানে n পাই অব্দি চলে গেছো, খুব ভালো কথা, চলে গেলাম, খুব আনন্দের সুখে চলে গেলাম, ঠিক আছে। মজার বিষয়টা হলো যে তাহলে তুমি আমাকে বলো, আমি এখানে একটা প্যাটার্ন খুঁজতে চাচ্ছি। এখন কি প্যাটার্ন খুঁজতে যাচ্ছি? কেমন প্যাটার্ন? যেই প্যাটার্নটা তোমাকে যেমন এগুলা পাই, 2 পাই, 3 পাই সবকিছু রিপ্রেজেন্ট করে, এরকম ভাবে অসংখ্য অব্দি যাওয়া লাগবে। তাহলে আমি একদম ডিরেক্ট একটা জিনিস বসাই, যেখানে মধ্যে এক একটা জিনিস ইনপুট দিলে মান পেয়ে যাবো। যেমন ধরো আমি এখানে বলতে পারি থিটার ইকুয়াল টু কি হবে? n পাই হবে। এখন তুমি বলতে পারো কেন ভাইয়া? তুমি n এর মান 0 বসাও, দেখবা 0 আসবে। n এর মান 1 বসাও, দেখবা পাই আসবে। n এর মান 2 বসাও, দেখবা 2 পাই আসবে। n এর মান 3 বসাও, 3 পাই আসবে। ডট 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 করতে n পাই অব্দি যাবে। তার মানে তুমি এখন থেকে মনে রাখবা sin থিটা ইকুয়াল টু 0 নির্দেশ করে থিটার ইকুয়াল টু আল্লাহর দুনিয়া n পাই অব্দি মান থাকবে। তার মানে n এর মান যাই বসাও না কেন সব কিছুর জন্য এই sin থিটার ইকুয়াল টু কি হবে? 0 হবে। আশা করি বুঝতে পারার কথা। তুমি ঠিক তেমনি এইভাবে চিন্তা করো, একটু চিন্তা করা লাগবে ভাইয়া। এই চ্যাপ্টারটা পুরো চিন্তার উপর ডিপেন্ড করবে। এই যে 7.2 সমাধান, ঠিক আছে ভাইয়া? cos থিটার ইকুয়াল টু কি আছে? 0 আছে। তখন তো তুমি মনে সুখে বলতে যে ভাইয়া 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 কি ভাইয়া, তখন তুমি বলতে যে থিটার ইকুয়াল টু হবে π/2। আমি বলতাম হ্যাঁ ভাইয়া ঠিক বলছো। কিন্তু তুমি এটা জানো না যে তুমি আসলে শুধু থিটার ইকুয়াল টু থিটা π/2 না, তুমি একটু ক্লিক করে দেখো cos 3π/2, তোমাদের ক্যালকুলেটর থাকলে দেখো এটার জন্য 3 আসবে। cos 5π/2 এটার জন্য 0 আসবে। cos 7π/2 এটার জন্য 0 আসবে। দেখো তুমি ক্যালকুলেটর ক্লিক করো, তাহলে এইখানে দেখো এটা আসলে একটা জিনিস নির্দেশ করতেছে না, এটা আসলে নির্দেশ করতেছে 3π/2, 5π/2, 7π/2, আল্লাহর দুনিয়া এমন অসংখ্য মান। এখন দেখো ভাইয়া, এই জিনিসটাকে আমার একটা প্যাটার্নে আনা লাগবে। প্যাটার্নটা কি হতে পারে? cos থিটার ইকুয়াল টু 0 হলে থিটার ইকুয়াল টু কি হবে? 2n প্লাস 1 π/2। তুমি দেখো এবার n এর মান তুমি 0 বসাও, তাহলে 0 ইন্টু 1 প্লাস 1 মানে 1 ইন্টু π/2 মানে π/2। দেখো এটা বসবে। 1 বসাও, 2 একে 2, 3π/2 এটা আসবে। 2 বসাও, দেখবে এটা আসবে। 3 বসাও, দেখবে এটা আসবে। তার মানে কি cos থিটার ইকুয়াল টু 0 হলে থিটার ইকুয়াল টু হবে কি? 2n প্লাস 1 π/2। এবার দেখো tan থিটার ইকুয়াল টু 0 হলে তুমি ছোট্টবেলায় বলতে যে ভাইয়া থিটার ইকুয়াল টু 0। এখন তোমাকে আমি বলি, তুমি যদি tan পাই বসাও তাও পাবা 0, tan 2 পাই পাবা তাও পাবা 0, tan 3 পাই পেলে তাও পাবা 0। তার মানে ভাইয়া এত কিছুর জন্য 0, আরো অনেক আছে। তার মানে এটার জন্য আমার একটা কি করা দরকার? রিপ্রেজেন্ট করা দরকার। তার মানে tan থিটা ইকুয়াল টু 0 হলে থিটার ইকুয়াল টু হবে n পাই। দেখো n এর মান 0 বসালে আসবে 0, n এর মান 1 বসালে আসবে পাই, n এর মান 2 বসালে আসবে 2 পাই। এগুলো সবগুলো কি নির্দেশ করে? 0 নির্দেশ করে। তাহলে থিটার ইকুয়াল টু n পাই। তারপরে sin থিটা ইকুয়াল টু 0 হলে কি, cos থিটা ইকুয়াল টু 0 হলে কি, tan থিটা ইকুয়াল টু 0 হলে কি, তিনটা জিনিস মুখস্থ রাখতে হবে। ঠিক আছে ভাইয়া? প্রসেসটা বুঝতে পারছো? প্রসেসটা বুঝতে পারছি। ওকে, প্রসেসটা বুঝতে পারলে এবার আসো ভাইয়া
তোমাকে আমি এতক্ষণ জিরো দিয়ে করছি, আর তোমার মনে প্রশ্ন আসবে ভাই আপনি তো জিরো দিয়ে করাচ্ছেন, আপনি কি অন্য কোনো মান আসতে পারে না? সাইন থিটার উল্টো অন্য কোনো মান আসে না? অবশ্যই আসে। যেমন ধরো ভাইয়া মান কি আসে, সাইন থিটার ইকুয়াল টু আসলো ধরো হাফ, কি আসলো হাফ। এখন তুমি সুন্দর করে মনের সুখে বলে দিবা যে ভাইয়া থিটার ইকুয়াল টু কি 30 ডিগ্রি। তাহলে আমিও বললাম যে হ্যাঁ তুমি ঠিক বলছো, আসলে কি শুধু 30 ডিগ্রি? এটা তো তুমি মুখ্য মান শুধু বলছো, তার মানে এখানে আরো অনেক মান আছে যেটা তোমাকে ছোট্টবেলায় শিখাইনি স্যাররা, শিখালেও তুমি ছোট্ট মানুষ ছিলে, বুঝোনি। কিন্তু মজার বিষয় হলো যে এইটা আসলে কি শুধুমাত্র একটা মুখ্য মান নির্দেশ করে। তাহলে তোমার কাজ থাকবে যে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে সাইন থিটার ইকুয়াল টু এই যে এটাকে কি লেখা হয় এইভাবে তুমি মুখ্য মানটা বসাবা, সাইন 30 ডিগ্রি, হাফের পরিবর্তে বসাবা কি সেই মুখ্য মানটা সাইন 30 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল কি সাইন থিটার ইকুয়াল টু হয়ে গেল সাইন আলফা। তাহলে থিটার ইকুয়াল টু কি হবে, থিটার ইকুয়াল টু হবে কি বলতো এন পাই। সুন্দর করে এটা ডিরেক্ট সূত্র মনে রাখবা, এন পাই প্লাস মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার এন আলফা, সরি প্লাস মাইনাস না শুধু একটা প্লাস, এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন আলফা। এইটাই হলো ডিরেক্ট। তুমি এখন দেখো এইখানের মধ্যে যাই বসাও না কেন তুমি সেম মান পাবা। কিন্তু মজার একটা বিষয় আছে, এই আলফাটা কি, এই আলফাটা কি ছিল বলো তুমি, এই যে মুখ্য মানটা সেই আলফাটাই নিচে বসাই দিবা, সব সময় মুখ্য মানটা এরকম আগে বের করে নিবা। ঠিক তেমনি cos θ ইকুয়াল টু যদি হাফ বলি তখন তুমি বলবো যে ভাইয়া এটার তো মুখ্য মান আছে, হ্যাঁ আছে তো, বলো কত, cos 60 ডিগ্রি। কিন্তু cos এর জন্য তার ওই সূত্র না, মনে রাখবা যে cos এর জন্য cos θ ইকুয়াল টু cos আলফা হলে আলফাটা কি মুখ্য মান, তাহলে θ ইকুয়াল টু হবে কি 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে দেখো এন এর মান বসাবা আর আলফা কি হবে সেই মুখ্য মানটা বসবে 60 ডিগ্রি। ঠিক তেমনি টেন থিটার জন্য কি হবে, টেন থিটার ইকুয়াল টু আমি যদি বলি 1/√3, তুমি বলবো যে ভাই এটা তো মুখ্য মান হলো টেন থিটার ইকুয়াল টু 1030 ডিগ্রি। তা আমি বললাম যে হ্যাঁ তুমি তো এটা মুখ্য মান বের করছো, তাহলে টেন থিটার ইকুয়াল টু 10 আলফা হলে কি হবে, টেন থিটার ইকুয়াল টু 10 আলফা হলে এই মুখ্য মানটা হলে কি হবে, থিটার ইকুয়াল টু হবে n পাই প্লাস আলফা, শুধু প্লাস n পাই প্লাস আলফা। এই হলো 3 দিনের 6টা সূত্র, একটা ছিল শূন্য দিয়ে আর শূন্য বাদে বাকি সবকিছু দিয়ে এই সূত্রগুলো ইউজ করবা। বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারলে আল্লাহর দুনিয়ার সব পড়াশোনা শেষ। এখন এখানে একটা কথা আছে, এরকম সমাধান বের করলাম, সমাধানের সূত্র শিখালাম, কিন্তু সমাধান করবা কিভাবে, আসো একটা প্র্যাকটিস দেখি। এখানে দেখো কি বলতেছে, বলতেছে যে 10 স্কয়ার 3 ইকুয়াল টু 1/3 হলে তাহলে এখানে 10 থিটার কি হবে, 10 থিটার হবে প্লাস মাইনাস 1/√3। তাহলে 10 থিটার ইকুয়াল টু কি বলতে পারি আমি, বলতো এটা কত ডিগ্রি, প্লাস মাইনাস 10 কত ডিগ্রি বলতে পারি, সরি এখানে দেখো আমি কি বলতে পারি 10 প্লাস মাইনাস কত ডিগ্রি বলতো 30 ডিগ্রি, তাই কিনা? তাহলে এখানে 10 3 ইকুয়াল টু 10 আলফা হলে থিটার ইকুয়াল টু কি হবে, থিটা ইকুয়াল টু কি হবে বলতো n পাই প্লাস মাইনাস 30 ডিগ্রি কি বলা যায় π/6। সূত্র কি ছিল, সূত্র ছিল যে 10 থিটার ইকুয়াল টু 10 আলফা হলে থিটার ইকুয়াল টু কি হবে n পাই প্লাস π/6। কিন্তু ভাই এখানে তো প্লাস না, এখানে আগে থেকে আছে ভিতরে কি প্লাস মাইনাস, তার জন্য এখানে প্লাস মাইনাস বসছে, তার মানে এটাই आंसर হলো এই যে সি নাম্বারটা। এবার আসো বলতেছে যে এবিসি ত্রিভুজে, বলতেছে এবিসি ত্রিভুজ, খুব ভালো কথা, এবিসি ত্রিভুজে এবিসি এই যে এগুলা কোণের মান কত, দেখো ভাইয়া বলতেছে সাইন ইনভার্স 10, বলো তো ভাইয়া 10 a প্লাস বি, এই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি সবসময় মনে রাখবা কি 180 ডিগ্রি বা পাই। বলো 10 কত ডিগ্রি মান পাই, 10 180 ডিগ্রি বা পাই এর মান কত, একটু আগে শিখাইলাম 10 পাই এর মান কত ছিল 0 না, মনে আছে? থিটার ইকুয়াল টু কি n পাই ছিল, তার মানে 10 পাই এর মান কত 0, তার মানে সাইন ইনভার্স 0। সাইন কত ডিগ্রি মান 0 বলো তো, 0 ডিগ্রি মান 0, তার মানে এই নাম্বারটা হলো কারেক্ট आंसर। এবার আসো ভাইয়া বলতেছে যে cos 3 ইনটু cos আলফা হলে থিটার কি হবে, থিটার হবে যে 2n পাই প্লাস মাইনাস আলফা, ডিরেক্ট সূত্র। এবার আসো এই ম্যাথগুলা সমাধানের ক্ষেত্রে কি করবা, সবসময় মনে রাখবা যে শুদ্ধি পরীক্ষা করবা। কি করবা, শুদ্ধি পরীক্ষা। এই মানগুলাকে কি করবা, এক্স এর জায়গায় বসাই দিবা, এই মানগুলাকে এক্স এর জায়গায় বসাই দিবা, এই মানগুলাকে এক্স এর জায়গায় বসাই দিবা, এই মানগুলোকে এক্স এর জায়গায় বসাই দিবা। এখন কথা হলো যে এই মানগুলো তো তুমি জানো না, কিন্তু জানো ভাইয়া, তুমি আবার কি জানো না, ঠিক আছে আমি মানলাম তুমি জানো না, কিন্তু তুমি আবার জানো। এখন তুমি বলতে পারো ভাই কি বলতেছেন, একবার বলেন জানো না, একবার বলো জানো। এক্সাম্পল দেখো, তুমি যদি এগুলা অনেক আগে আসছে দেখে এই মানগুলা দিছে, কিন্তু এখন আর এই মানগুলা দিবে না, এখন মান তোমাকে দিবে 45 ডিগ্রি 60 ডিগ্রি। বাট এগুলা যদি বাই চান্স চলে আসে তখন তুমি কিভাবে বের করবা, 2 cos 150 আছে, কত আছে 150 প্লাস 1,
তখন তুমি এটাকে চিন্তা করবে এইভাবে 2 cos 180 ডিগ্রি মাইনাস 30 লেখা যায় কিনা বলো তো? মনে আছে এই জিনিসগুলা? এটা কিসের? এটা 90 ডিগ্রি গুণিতক জোড় না বিজোড়? জোড়, কারণ 2 দিয়ে গুণ। জোড় হলে কি হবে? ফাংশন চেঞ্জ হবে না, তখন কি হবে? 2 cos দেখো 180 ডিগ্রি মাইনাস থিটা, এই চতুর্ভাগে কি সাইন কস হলো নেগেটিভ, তার মানে মাইনাস 2 cos 30 ডিগ্রি প্লাস 1। cos 30 এর মান কত? cos 30 এর মান √3/2 মাইনাস 2 ইন্টু √3/2 প্লাস 1। এই যে দেখো মাইনাস √3 প্লাস 1, দেখো এখানে কি মাইনাস √3 প্লাস 1 না, এখানে 0, তার মানে এই অপশনটা বাদ। এইভাবে তুমি অপশন টেস্ট করতে পারো ডিরেক্ট সূত্রের মধ্যে। দেখো এখানে তো এরকম মান আসছে, তুমি দেখো ভাইয়া, আচ্ছা এখানে দেখো তোমাকে এমন মান দিবে যে ধরো এখানে আছে 45 ডিগ্রি, ধরো কত আছে 45 ডিগ্রি, তাহলে তুমি জাস্ট বসাবা 2 cos 45 প্লাস 1। সব সময় জানা মান থাকবে, কারণ এগুলা 12-13 সালে তখন ক্যালকুলেটর ইউজ করা যেত, তার জন্য এই মানগুলা দিচ্ছে। এই হলো আমাদের কি বলতো, ধন্যবাদ তোমাদেরকে এই পুরো ক্লাস জুড়ে থাকার জন্য। তবে ধন্যবাদ দিলে শেষ হবে না, এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটাও কি করতে হবে, তুলে নিতে হবে। কোনটা টপিক না আমি জাস্ট বলে দিচ্ছি, তুমি আজকের ক্লাসের টাইপ 1 এ যে দুটা সূত্র শিখাইছি, টাইপ 2 তে যেই একটা সূত্র শিখাইছি, মানে তিনটা সূত্র একসাথে, আর টাইপ 3 তে যে তিনটা সূত্র শিখাইছি, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2, ওই তিনটা সূত্র, আর লাস্টে শিখাইছি কি সমাধান টাইপ 7, সমাধান শিখাইলাম টাইপ 7 এ। এই চারটা টাইপ তোমাকে ভালো করে আয়ত্তে আনতে হবে, এগুলাই পরীক্ষায় আসবে, ঠিক আছে ভাইয়া? এই হলো পড়াশোনা, সবাই পুরো একটা ক্লাস জুড়ে বুঝছো কিনা একটু আমাকে জানো। ওকে, যা পড়াইছে তার বাইরে কোনো পরীক্ষা প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। ভালো করে পড়বা এগুলা, তাহলেই হবে, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ চ্যাপ্টারটা শেষ করে দিছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। শেষ করে দাও।